দর্শকবৃন্দ, যেই মুহূর্তে লোকজন হুইসপারিং করে, ব্যাকবাইটিং করে, পিছনে পিছনে কথা বলে, গীবত করে, তখন একটা কাজ করে। তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি একাকী বসে আলাপ আলোচনা করে দেশের স্বার্থে, তারেক রহমান হি ইজ কোয়ালিফাইড এনাফ, ভিশনারি এনাফ, pragmatic enough to sit down one-on-one with Dr. Mohammad Yunus and make any pragmatic decision in favor of the country, in favor of 20 crore people. এখন ভারতের মাথা ব্যথা হলো, এটা শুধু ভারতের মাথা ব্যথা না, মির্জাফর ওয়াকারুজ্জামানেরও মাথা ব্যথা। ডক্টর ইউনূস কি আলোচনা করে তারেক রহমানের সাথে? তারেক রহমানকে ওখানে তো তার রান্নাঘর থেকে শুরু করে তারেক রহমানকে চারদিকে রেকি করে রাখছে রয়্যাল লোকজন। তাকে যে রান্না করে খাওয়ায়, সানি, খসরু, আরো বালছল যা আছে সব রয়্যাল লোকজন ওখানে বসা, আর কতগুলো অযোগ্যের ধারী এরা ওখানে বসে রয়েছে। তারা তারেক রহমানকে ওখানে বসাইয়া বলদ বানানো ছাড়া গত 17 বছরে তো মানুষ বানায় নেয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি বসে, একটা জিনিসই শুধু মিস হবে, ভারতের স্বার্থ সংরক্ষণ হবে না। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান একা একা কথা বলে, রয়ের পাশা ফাইটা যাইতেছে, ওয়াকারের পাশা ফাইটা যাইতেছে, ওখানে কি আলোচনা হয় এটা জানা দরকার। ওখানে যদি মির্জা আব্বাসের বৌরে পাঠানো যাইতো, ওখানে যদি খায়রুল কবির খোকনের বৌরে পাঠানো যাইতো, ওখানে যদি শিমুল বিশ্বাসে পাঠানো যাইতো, রয়ের কতগুলো কুত্তার বাচ্চাকে পাঠানো যাইতো, তাইলে তো আমির খসরুর যাইতে হইতো না। এখন বাংলাদেশে আমির খসরু ওর মতো একটা হারামজাদা যাওয়া অত্যন্ত জরুরি। এই শুয়ারের বাচ্চায় আইসি কইয়া বগলে টুপি লয়ে দৌড় দিছে, ওইখানে যাবে। আমির খসরু মাহমুদ সে ইন্ডিয়ান মাল, ভারতীয় মাল, অমিত শাহের মাল, মোদির মাল, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমার এই ব্যাপারে সন্দেহ নাই। আমি জানি বাংলাদেশের এখন যে পারসেপশন 99% লোকের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওকে, আরেকটা কথা আমি জানতে চাচ্ছি, আপনার খবর, আপনি যে খবরটা দিয়েছেন অ্যাকিউরেট ইনফরমেশন যে আমির খসরু মাহমুদ এবং রয়ের মাথা খারাপ হয়ে গেছে, জেনারেল ওয়াকারের মাথা খারাপ হয়ে গেছে, তারেক রহমান একা যেন ডক্টর ইউনূসের সাথে দেখা না করে, এই জন্য কারো কাছে কোনো আলাপ আলোচনা না কইরা উনি জাস্ট ফ্লাই করছে। কিন্তু একটা কথা, আমার কাছে এই টকশোতে বসার 1.5 ঘন্টা আগে খবর এসছে, ইউনূস সাহেব তাকে জানিয়েছে যে ওই মিটিংটা উনি ওয়ান চায়, উনি সাথে আর কাউকে চায় না। এটা কি আপনার কাছে এসছে কিনা, আপনি জানেন কিনা? যে আমি সেটা জানি যে এটা ওয়ান হওয়ার কথা, এবং উনি ইনসিস্ট করছেন ওয়ান করার জন্য, এটা আমি জানি। তো এখন দেখা যাক, 13 তারিখ আসুক, আমরা জানতে পারবো। আমি আজকে কালকের মধ্যে আরো ইনফরমেশন পাবো। আমার কিছু সূত্র আছে যেখান থেকে আমি কারেক্ট ইনফরমেশন পাই টাইম টু টাইম। তো আমি দেখি। তবে আমি একটু আরো একজন মানুষের মাথা খারাপ হয়ে গেছে বাংলাদেশে, যে সেও ফ্লাই করার জন্য গ্রিন লাইট চাইছে, এবং ওই লোকটা হচ্ছে ভারতের বর্তমানে একমাত্র মাল সালাউদ্দিন, যেটা যাকে আমি প্রায় বলি বিএনপি সাউয়া। মানে এটা গালি না মুজিব ভাই, আমার এটাকে গালি হিসাবে নিয়েন না, এটা বিএনপি সাউয়া হলো সালাউদ্দিন আহমেদ। সো বিএনপি সাউয়া, এত লম্বা চূড়া নামের চাইতে বিএনপি সাউয়া বললে কমফোর্টেবল সবাই। তো সেও টিকিট কেটেছিল ইউনূস সাহেবের সাথে ওখানে গিয়ে বসবে। আমাকে একটা কথা বলেন তো, যদি আমির খসরু মাহমুদ এবং সাউয়া তাদের ফ্লাই কইরা তারেকের সাথে বসতে হয়, এতে কি তারেক রহমানকে আন্ডারমাইন করা হইল না? যে তারেক রহমান এতটাই অযোগ্য যে ইউনূস সাহেবের সাথে বসলে উনি ওয়ান কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। বিষয়টা কি এইরকম দাঁড়ায় না? বিষয়টা আপনার এরকম দাঁড়ায়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যে তারেক সাহেব তো আর ইন্ডিয়ার আর ভারতের বা রয়ের এজেন্ট না। এখন ওনার সাথে ইউনূস সাহেবের সাথে যে কথোপকথন হবে, সেই আলোচনা কি হচ্ছে না হচ্ছে এটার ব্যাপারে ভারত খুব উদ্বিগ্ন, এবং ওই উদ্বিগ্ন কারণে ভারতের লোকজন পাঠাতে চাচ্ছে ভারতের হয়ে কাজ করে, ভারত পুরোপুরি ইনফরমেশনগুলো পায়, এবং এটাকে তারা যাতে ওই ইনফরমেশনগুলো দিয়ে তারা যাতে তাদের চাণক্য নীতিগুলো তৈরি করতে পারে, এবং বাংলাদেশকে যে বাংলাদেশ জন্মের পর থেকে যে ধরনের প্রবলেম ভারত করে যাচ্ছে, এটা যাতে করে যেতে পারে। তো এখানে ভারতের স্বার্থ চাবেই। আমি সেখানে তাদের দোষে কিছু দেখি না। তবে আমাদের উচিত আর কি যে এটা বোঝা, আমরা বাংলাদেশে যারা আমরা যারা দেশপ্রেমিক, আমাদের এটা বোঝা উচিত, এবং আমি আশা করব তারেক সাহেব এটা বুঝবেন। তারেক সাহেব ম্যাচিউরড এনাফ। উনি যদি
ফিল করেন যে ওনার ইউনূস সাহেবের সাথে বসতে ওনার সালাউদ্দিনকে লাগবে অথবা আমির খুসরোকে লাগবে, আগামী দিনে ইলেকশন করে উনি যদি প্রাইম মিনিস্টার হন এবং উনি যদি বিদেশের নানা জনের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তির সাথে যখন উনি মিট করবেন, তখন কিন্তু ওনার এইটা প্রবলেম থেকে যাবে এবং সেখানে সবসময় আপনার ওই সালাউদ্দিনকে বসাতে হবে, নয়তো আমির খুসরোকে বসাতে হবে। আমি মনে করি না তারেক সাহেবের এই ধরনের কোনো উইকনেস আছে বলে, আমি বিশ্বাস করি না। আমি তারেক সাহেবের সাথে নিজে পার্সোনালি দুবার আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। আই ফেল্ট দ্যাট হি ইজ ভেরি কাম, কোয়াইট অ্যান্ড নলেজেবল এবং হি নোজ হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। আমাকে যদি একটা কথা, মুজিবুর রহমান মজুমদার ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা না করেই পারছি না। আপনি এভারেজ কোনো পার্সন না আমেরিকায়, বাংলাদেশি যারা আছে প্রবাসে, এখানে আপনি কোনো এভারেজ কোনো ডাক্তারও না। আপনি এক্সেপশনাল একটা ক্যারেক্টার, এক্সেপশনাল একজন ইন্ডিভিজুয়াল, যেটা আমি মনে করি as a blessing to the community, as a blessing to the country. পিটার হাস একটা কমপ্লেইন করেছে, 2023-এ কমপ্লেইন করেছে, 24-এ কমপ্লেইন করেছে। উনি যতবার বিএনপির সাথে মিটিং এ বসেছেন এই গ্রুপটার সাথে, যে গ্রুপে ছিল আমির খসরু মাহমুদ, ইকবাল হোসেন টুকু, আব্দুল্লাহ ওয়াল মিন্টু, সামা ওবায়েদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা যত, আমানুল্লাহ আমান, মোহাম্মদ সালাম, এরা যতবারই মিটিং এ বসেছে, মিটিং শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে ভারতীয় হাই কমিশন এবং কমিশনার এটা জানে। এবং পিটার হাস এটা নিয়ে বিভিন্নবার কমপ্লেইন করছে যে আমি কথা বললাম ওদের সাথে বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে, কিন্তু এই কথা ভারতীয় হাই কমিশন জানে। এখন যার ফলে পিটার হাস রাগ হইয়া বিএনপিকে ইনডিরেক্টলি জানাইছে যে তাদের লিডারশিপ চেঞ্জ করতে হবে, কারা মিটিং এ আসবে, কাদের সাথে কনফিডেন্সিয়ালিটি সেভ করা সম্ভব। তারেক রহমান এই সাবজেক্টটা জানে এবং পরবর্তীতে তারেক রহমান চেষ্টা করেছে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে বসাতে। যে মুহূর্তে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মিটিং এর জন্য সিলেক্ট করেছে, আমির খসরু মাহমুদ, গোর খোদক আব্বাস, এরা সবাই মিল্লা, সাদেক হোসেন কুক্কা, শহীদুদ্দিন চৌধুরী অ্যানিরে পুলিশ দিয়া এমন পিটানো পিটাইছে, পঙ্গু বানায়া ছাইরা দিছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসিয়ালরা তারেক রহমানকে জানাইছে যে উনি তারেক রহমানের সাথে যখন কথা বলবেন ওখানে ইউনূস সাহেব থাকবেন এবং তারেক সাহেব একা থাকবেন। এখন এই মিটিং সেট হওয়ার সাথে সাথে মির্জা আমির খসরু মাহমুদ আর বিএনপির সাউয়া পাগল হয়ে গেল লন্ডনে আসার জন্য। এতে একটা সাবজেক্ট, প্রথম কথা হইতেছে তারা তারেক রহমানের অস্তিত্বকে, কোয়ালিটিকে, কোয়ালিফিকেশনকে, ভিশনকে আন্ডারমাইন করছে। অর্থাৎ তারেক রহমানের কোনো ব্যক্তিত্ব নাই, তারেক রহমানের কোনো যোগ্যতা নাই, তারেক রহমানের কোনো ভিশন নাই, তারেক রহমান ডক্টর ইউনূসকে হ্যান্ডেল করতে পারবে না। এই জন্য ভারতের দুইটা কুত্তার বাচ্চা লাগবে, একটা কুত্তার বাচ্চা আমির খসরু, দ্বিতীয় কুত্তার বাচ্চা সাউয়া। তাইলে আপনি যে কথাটা বলছেন তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হইলে দেশ চালাবে কেমনে? সেটাই। তা আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেবের ওই যোগ্যতা আছে, তবে এরা যে উদ্দেশ্যে যাচ্ছে এটা একটা আনফরচুনেট। আমি বুঝতে পারি যে কেন ওরা যাওয়ার চেষ্টা করছে, আর এটা বিএনপির জন্য দুর্ভাগ্য। আমি আপনাকে একটা টক শোতে বলেছিলাম যে দুঃখজনক হলো সত্য যে ধরেন এক সময় 2014 সালে আমি একটা ব্যাপারে একটু ইনভলভ ছিলাম, যখন আপনার আন্ডার সেক্রেটারি তারাঙ্ক বাংলাদেশে যায় ইউনাইটেড নেশনসে, এবং ওখানে যেসব মিটিং ম্যাডামের সাথে করেন, যেহেতু আমি নানাভাবে এটাতে সংযুক্ত ছিলাম, আমার কাছে তখন খবর আসে যে উনি কোনোভাবেই শামসুল মুবিনের প্রেজেন্সে ম্যাডামের সাথে কথা বলতে চান না, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে শামসুল মুবিন প্যাসিং অল দিস ইনফরমেশন, মিটিং এ যা যা হচ্ছে এগুলো প্যাস। দর্শক বিন্দু, যে মুহূর্তে লোকজন হুইসপারিং করে, ব্যাকবাইটিং করে, পিছনে পিছনে কথা বলে, গিবত করে, তখন একটা কাজ করে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি একাকী বসে আলাপ আলোচনা করে দেশের স্বার্থে, তারেক রহমান হি ইজ কোয়ালিফাইড এনাফ, ভিশনারি এনাফ
pragmatic enough to sit down one-on-one with Dr. Muhammad Yunus and make any pragmatic decision in favor of the country, in favor of 20 crore people. এখন ভারতের মাথা ব্যথা হলো, এটা শুধু ভারতের মাথা ব্যথা না, মির্জাফর ওয়াকারুজ্জামানেরও মাথা ব্যথা। ডক্টর ইউনূস কি আলোচনা করে তারেক রহমানের সাথে? তারেক রহমানকে ওখানে তো তার রান্নাঘর থেকে শুরু করে তারেক রহমানকে চারদিকে রেকি করে রাখছে রয়ের লোকজন। তাকে যে রান্না করে খাওয়ায়, সানি, খসরু, আরো বালছল যা আছে সব রয়ের লোকজন ওখানে বসা, আর কতগুলো অযোগ্যের ধারী এরা ওখানে বসে রয়েছে। তারা তারেক রহমানকে ওখানে বসাইয়া বলদ বানানো ছাড়া গত 17 বছরে তো মানুষ বানায় নেয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি বসে, একটা জিনিসই শুধু মিস হবে, ভারতের স্বার্থ সংরক্ষণ হবে না। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান একা একা কথা বলে, রয়ের পাশা ফাইটা যাইতেছে, ওয়াকারের পাশা ফাইটা যাইতেছে, ওখানে কি আলোচনা হয় এটা জানা দরকার। ওখানে যদি মির্জা আব্বাসের বৌরে পাঠানো যাইতো, ওখানে যদি খায়রুল কবির খোকনের বৌরে পাঠানো যাইতো, ওখানে যদি শিমুল বিশ্বাসে পাঠানো যাইতো, রয়ের কতগুলো কুত্তার বাচ্চাকে পাঠানো যাইতো, তাইলে তো আমির খসরুর যাইতে হইতো না। এখন বাংলাদেশে আমির খসরু ওর মতো একটা হারামজাদা যাওয়া অত্যন্ত জরুরি। এই শুয়ারের বাচ্চায় আইসি কইয়া বগলে টুপি লয়ে দৌড় দিছে, ওইখানে যাবে। তো আমি যেটা বলছিলাম, আমাদের দেশের একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা অবস্থা আমরা আছি, যে আজকে যেসব রাজনীতিবিদরা আছেন, যারা ডিফারেন্ট রাজনৈতিক অর্গানাইজেশন আছে, আমি শুধু বিএনপির কথা বলবো না, আমি জানি অন্যান্য রাজনৈতিক অর্গানাইজেশন, আওয়ামী লীগ তো আছেই, ওদের মধ্যে তো রয়ের এজেন্ট দরকার নেই, ওরা সবাই রয়ের এজেন্ট। হ্যাঁ, আর যারা আপনি জানেন তো, ভাই আপনাকে একটু থামাই, আপনি মনে করেন আওয়ামী লীগের প্রত্যেকটা লোকই রয়ের এজেন্ট, নাকি ডিরেক্ট এজেন্ট আর ইনডিরেক্ট এজেন্ট? ডিরেক্ট অথবা ইনডিরেক্ট দুইটাই, কিছু আছে ডিরেক্ট। এখন আপনি ধরেন রয়ের এজেন্ট না, কিন্তু আপনি একটা রয়ের এজেন্টের হয়ে কাজ করেন, তাকে সমর্থন করেন, আমি ধরে নিব আপনি ইনডাইরেক্টলি তাকে হেল্প করতেছেন। একমত, আপনার সাথে পুরোপুরি একমত। আর আপনি জানেন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমি একটা টক সাথে বলেছিলাম যে মুজিব বাহিনী যেটা তৈরি করা হয়েছিল জেনারেল ওবানের কমান্ডে, তারা ওদের উদ্দেশ্য ছিল দেখে ওই রয়ের এজেন্ট হিসেবে তৈরি করা, এবং ওরাই আজকে যারা যেখানে আছে আপনি ধরে নেবেন তারা বেশিরভাগ এখনো রয়ের এজেন্ট হিসেবে কাজ করে। আমি বলবো না সবাই 100%, অনেকেই আলটিমেটলি তারা বুঝে সরে আসছে, বাট ওইটি কিন্তু একটা প্ল্যান ছিল তাদের, যে তাদেরকে দিয়েই আপনি বাংলাদেশে তাদের পুরা বিস্তার করবে। এই জন্যই মুজিব বাহিনী তৈরি করা, এবং তারা খাঁটি ছাত্রলীগের ছেলে ছাড়া কিন্তু মুজিব বাহিনীতে কেউ যুক্ত পারেনি, এটা আপনি জানেন। প্রত্যেকে ক্লিয়ার করে মেকশিওর করা হচ্ছে তারা ছাত্রলীগ করে, ছাত্রলীগের নানা জায়গাতে তারা লিডারশিপে আছে, তাদেরকে মুজিবাহিনীতে নেওয়া আছে। এনিওয়ে, তো যেটা বলছিলাম, আমাদের দেশকে যদি একটা স্ট্রং দেশ করতে হয়, একটা স্বাবলম্বী দেশ করতে হয়, স্বনির্ভর দেশ করতে হয়, একটা সুন্দর মানে উন্নত দেশ করতে হয়, তাহলে আমাদের মধ্যে এই রয়ের বা যে কোনো দেশেরই এজেন্ট কমাতে হবে। সেটা আমি প্রথমে বলবো যে দুইটা জায়গাতে মোস্ট ইম্পর্টেন্ট, তিনটা জায়গাতে বলবো মোস্ট ইম্পর্টেন্ট। একটা হলো যে আর্মিতে, আমি আপনার একটা টক শোতে বলেছিলাম আগে একবার, যে আর্মি হতে হবে 100% প্যাট্রিয়ট। এখানে 1% আপনি প্যাট্রিয়টিজমের কম্প্রোমাইজ করতে পারবে না। কারণ আমাদের সাথে যদি ভারতের একটা যুদ্ধ হয়, ধরেন আমি একটা সিনারিও বলছি, ভারতের যুদ্ধ হয়, এখন আপনার একটা লেফটেন্যান্ট জেনারেল বা একটা মেজর জেনারেল একটা প্ল্যান করলো অমুক জায়গাতে এই সোলজার মুভ করবে, এবং সে যদি ভারতের এজেন্ট হয়, রয়ের এজেন্ট হয়, এই ইনফরমেশান সে কিন্তু রয়ের থ্রুতে ইন্ডিয়ান আর্মিকে দিয়ে দিবে, এবং তখন আমাদের আর্মি অত্যন্ত বিপদের মধ্যে পড়ে যাবে। সুতরাং আর্মির ভিতরে একদম টপ থেকে বটম পর্যন্ত কোনো লোক 100% যদি প্যাট্রিয়ট না হয়, তার কিন্তু থাকার যোগ্যতা আর্মিতে থাকে না। আমি মনে করি বাংলাদেশ আর্মি হতে হবে 100% প্যাট্রিয়ট, এখানে কোনো কম্প্রোমাইজ হতে পারবে না। 2 নম্বর আসছেন বাংলাদেশের যারা অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোক্রেসিতে আছে, তাদেরকে সম্পূর্ণভাবে দেশপ্রেমিক হতে হবে। তারা কোনো কার্যক্রমে কোনো ভিন দেশের স্বার্থ রক্ষা করে কোনো জিনিস সাইন করতে পারবে না, কাজ করতে পারবে না। তাদের সমস্ত কিছু হতে হবে বাংলাদেশের পক্ষে, কারণ তারা বাংলাদেশে কর্মচারী, তারা কিন্তু আমাদের বস না, তারা জনগণের কর্মচারী। আমি বলবো যে প্রত্যেকটা ব্যুরোক্রেটের যারা সেক্রেটারি আছেন, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সেকশন অফিসার, সবার উপরে একটা কাগজ লাগানো উচিত, একটা ব্যানার লাগানো উচিত যে আমি জনগণের কর্মচারী। হ্যাঁ, এই এটা হতে হবে, এবং তারা যাই করবে দেশপ্রেমের আলোকে করবে, দেশের জন্য করবে। আর 3 নম্বর হলো যারা রাজনীতিবিদ, তাদেরকে পুরোপুরিভাবে
দেশ পেট্রিয়ট হতে হবে, যেখানেই তাদের কোনো কম্প্রোমাইজ হবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। কারণ রাজনীতি আমরা যারা করি, আমি দেখেন স্কুল লাইফ থেকে রাজনীতি করি, আমার একটি উদ্দেশ্য রাজনীতি করা, যে আমি দেশের জন্য কিছু করতে চাই, দেশের জন্য কিছু করবো, দেশে কোনো ক্ষতি হোক আমার তারা, তাহলে কিন্তু আমি সত্যিকার অর্থে পেট্রিয়ট না। তো রাজনীতি যারা আসে তারা যদি ওই মনোবৃত্তি নিয়ে না আসে, তারা যদি আসে আরেকটা দেশকে রিপ্রেজেন্ট করে, আরেকটা দেশের স্বার্থকে রিপ্রেজেন্ট করার জন্য এবং তার দল বা তার নিজের স্বার্থকে ইয়ে করার জন্য, যেটা আমাদের দেশে আজকাল যে রাজনীতি আছে এটা তো পুরোপুরি দুর্বৃত্তায়ন হয়ে গেছে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা